হ্যালো বন্ধু, অডিজ্ঞান চ্যানেলে তোমাকে স্বাগত জানাই। আজ আমরা শুরু করছি এমন এক যাত্রা যা কেবল তোমার আর্থিক জীবন নয়, তোমার সামগ্রিক জীবনের গতিপথ বদলে দেবে। তুমি যদি এমন কেউ হও যিনি সফল হতে চান কিন্তু কোথা থেকে শুরু করবে জানেন না, তবে এই আলোচনা তোমার জন্য। আজ আমরা আলোচনা শুরু করব নেপোলিয়ন হিলের কালজয়ী গ্রন্থ থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এই বইটি নিয়ে। এই বইটি কেন এত শক্তিশালী? কারণ এটি কোনো দ্রুত ধনী হওয়ার ফর্মুলা নয়। এটি হলো দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে গবেষণা করা একটি বৈজ্ঞানিক পদ্ধতি। হিল ইস্পাত সম্রাট অ্যান্ড্রু কার্নেগির চ্যালেঞ্জ গ্রহণ করে সেই ৫০০ জন সফল মানুষের জীবন ও অভ্যাস নিয়ে গবেষণা করেছিলেন, যারা তাদের স্বপ্নকে বাস্তবতায় পরিণত করেছিলেন। এই ১৩টি নীতি হল সেই সাফল্যের সারসংক্ষেপ। এই আলোচনায় আমরা শুধু বইটির সারসংক্ষেপ জানব না, বরং প্রতিটি নীতিকে গভীরে গিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করব, যাতে তুমি তোমার মন ও মস্তিষ্ককে ধন, সম্পদ ও সাফল্যের জন্য প্রস্তুত করতে পারো। তাহলে চলুন শুরু করা যাক। নীতি ১, আকাঙ্ক্ষা। ডিজায়ার, সফলতার সূচনা এবং জ্বালানি। নেপোলিয়ন হিল জোর দিয়ে বলেন, সাফল্য অর্জনের জন্য কেবল ইচ্ছা বা আশা যথেষ্ট নয়। এই দুটি শব্দই দুর্বল, কারণ এদের পেছনে কোনো কর্মের বাধ্যবাধকতা থাকে না। সাফল্য অর্জনের জন্য প্রয়োজন হলো একটি উন্মুক্ত আকাঙ্ক্ষা, বার্নিং ডিজায়ার। এই আকাঙ্ক্ষা হলো সেই চালিকা শক্তি যা প্রতিটি ব্যর্থতা, হতাশা এবং বাধা বিপত্তির মুখেও আপনাকে এগিয়ে নিয়ে যেতে বাধ্য করে। উন্মুক্ত আকাঙ্ক্ষা হলো আপনার সেই মানসিক অবস্থা যেখানে আপনি যা চান তা পাওয়ার জন্য সব কিছু ত্যাগ করতে প্রস্তুত এবং আপনার লক্ষ্যে পৌঁছানো ছাড়া অন্য কোনো বিকল্প নেই। এটি একটি আবেগঘন সিদ্ধান্ত যা জীবন মরণের প্রশ্নের মতো দৃঢ়। আকাঙ্ক্ষা অবশ্যই একটি সুনির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করে হতে হবে। শুধুমাত্র আমি ধনী হতে চাই এই ধরনের সাধারণ চিন্তা কোনো শক্তিশালী আকাঙ্ক্ষা তৈরি করে না। আপনাকে জানতে হবে আপনি ঠিক কত পরিমাণ অর্থ চান এবং অর্থ পাওয়ার কারণ কি। এই সুনির্দিষ্টতা আপনার অবচেতন মনকে একটি স্পষ্ট দিক নির্দেশ দেয়। ইতিহাসের দৃষ্টান্ত। এই নীতির সবচেয়ে শক্তিশালী উদাহরণ হলেন এডউইন সি. বার্নস। বার্নস এডিসনের পার্টনার হতে চেয়েছিলেন, কিন্তু তার কাছে টাকা ছিল না, এডিসনের সাথে পরিচিতি ছিল না, এমনকি এডিসন তাকে কর্মচারী হিসেবেও চাননি। কিন্তু বার্নসের মনে কেবল একটি চিন্তা ছিল, আমি এডিসনের পার্টনার হবই। এই উন্মত্ত আকাঙ্ক্ষার ফলস্বরূপ তিনি বিনামূল্যে কাজ শুরু করেন এবং বহু বাধা পার হন এবং শেষ পর্যন্ত এডিসনের সবচেয়ে মূল্যবান পার্টনারে পরিণত হন। তিনি অন্য কোনো বিকল্প, যেমন শুধু ভালো বেতনের চাকরি গ্রহণ করতে প্রস্তুত ছিলেন না। আকাঙ্ক্ষাকে সুনির্দিষ্ট করার 6টি ব্যবহারিক পদক্ষেপ। আকাঙ্ক্ষাকে কেবলমাত্র একটি আবেগ হিসেবে না রেখে এটিকে একটি কার্যকর শক্তি হিসেবে রূপান্তরের জন্য হিল এই 6টি ব্যবহারিক ধাপের কথা বলেছেন। এই ধাপগুলো হলো আকাঙ্ক্ষাকে সুনির্দিষ্ট পরিকল্পনা এবং সময়সীমার সাথে যুক্ত করার একটি পদ্ধতি। অর্থের সুনির্দিষ্ট পরিমাণ। আপনি ঠিক কত টাকা পেতে চান তা নির্ধারণ করুন। এটি একটি স্পষ্ট সংখ্যা হতে হবে, যেমন 2025 সালের ডিসেম্বরের মধ্যে আমি $5,00,000 পেতে চাই। এই সুনির্দিষ্ট সংখ্যা আপনার অবচেতন মনকে কাজ করার জন্য একটি লক্ষ্য দেয়। বিনিময়ে আপনি কি দেবেন? প্রকৃতির নিয়মে কিছু না দিয়ে কিছু পাওয়া যায় না। আপনি যা পেতে চান তার বিনিময়ে আপনি কি দিতে প্রস্তুত? এটি আপনার সময়, শ্রম, বিশেষায়িত জ্ঞান, নতুন পণ্য বা সেবা হতে পারে। এই প্রশ্নের উত্তর আপনাকে দায়িত্বশীল করে তোলে। সময়সীমা নির্ধারণ। আপনি কখন এই টাকা পেতে চান তার একটি সুনির্দিষ্ট তারিখ স্থির করুন। সময়সীমা ছাড়া আপনার আকাঙ্ক্ষা কেবলই স্বপ্ন থেকে যায়। সময়সীমা আপনার মনকে একটি জরুরি অবস্থা বা ডেডলাইন তৈরি করে। পরিকল্পনা তৈরি। আপনার লক্ষ্য পূরণের জন্য একটি সুসংগঠিত, সহজবোধ্য পরিকল্পনা তৈরি করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনি এখনই অবিলম্বে সেই পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করুন। আপনি সম্পূর্ণরূপে প্রস্তুত থাকুন বা না থাকুন, একটি ত্রুটিপূর্ণ পরিকল্পনা নিয়ে কাজ শুরু করা কোনো পরিকল্পনা ছাড়াই বসে থাকার চেয়ে 1000 গুণ ভালো। ঘোষণা তৈরি। পূর্বের 4টি পদক্ষেপ একটি কাগজে বিস্তারিতভাবে বর্তমানকাল বা ভবিষ্যৎকাল ব্যবহার করে লিখুন। এই লিখিত ঘোষণাটি যেন আত্মবিশ্বাস এবং প্রত্যয়ে পরিপূর্ণ হয়।
প্রতিদিন পাঠ এবং আবেগ যুক্ত করা। এই লিখিত ঘোষণাটি দিনে কমপক্ষে 2 বার, রাতে ঘুমানোর ঠিক আগে এবং সকালে ঘুম থেকে ওঠার ঠিক পরে উচ্চস্বরে পড়ুন। এটি পড়ার সময় আপনাকে অবশ্যই আবেগের সাথে কল্পনা করতে হবে যে আপনি সেই অর্থ ইতিমধ্যেই অর্জন করে ফেলেছেন এবং সেই সাফল্য উপভোগ করছেন। গুরুত্বপূর্ণ সতর্কতা। হিল বিশেষভাবে উল্লেখ করেন, কেবল পড়া যথেষ্ট নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অনুভব করা। এই অনুভূতি আপনার আকাঙ্ক্ষাকে অবচেতন মনের কাছে একটি শক্তিশালী সংকেত হিসেবে পৌঁছে দেয়। নীতি 2, বিশ্বাস, ফেইথ, আকাঙ্ক্ষার আধ্যাত্মিক সংযোগ। বিশ্বাস হল সাফল্যের দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মানসিক স্তম্ভ। হিল এটিকে চিন্তার প্রধান রাসায়নিক পদার্থ বলে অভিহিত করেছেন, কিন্তু বিশ্বাস হল আকাঙ্ক্ষাকে বাস্তবে পরিণত করার জন্য মনকে প্রয়োজনীয় আবেগ এবং সাহস জোগানোর প্রক্রিয়া। বিশ্বাস এবং মনস্তাত্ত্বিক বাস্তবতা। বিশ্বাস একটি মানসিক অবস্থা যা স্বয়ংক্রিয় প্রস্তাব এর মাধ্যমে তৈরি হয়। আপনি যখন আপনার আকাঙ্ক্ষাকে বিশ্বাস বা আস্থার সাথে বারবার মনের মধ্যে প্রবেশ করান, তখন এই বিশ্বাস আপনার অবচেতন মনকে জাগিয়ে তোলে। অবচেতন মন তখন সেই বিশ্বাসকে গ্রহণ করে এবং এটিকে একটি অপরিবর্তনীয় নির্দেশ হিসেবে গণ্য করে। এর ফলস্বরূপ অবচেতন মন সেই আকাঙ্ক্ষাকে বাস্তব করার জন্য প্রয়োজনীয় কর্মপ্রেরণা, সৃজনশীল ধারণা এবং সুযোগ তৈরি করতে শুরু করে। গভীর বিশ্লেষণ। মানব মন যা কিছু কল্পনা করতে পারে এবং বিশ্বাস করতে পারে তাই সে অর্জন করতে পারে। এই উক্তিটি কেবল আশাবাদ নয়, এটি একটি বৈজ্ঞানিক সত্য। তোমার মন যদি বিশ্বাস করে যে তুমি পারবে না, তবে তোমার মস্তিষ্ক সফল হওয়ার কোনো পথ খুঁজে বের করবে না। পক্ষান্তরে তোমার মন যদি বিশ্বাস করে যে তুমি পারবে, তবে তোমার মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে সমাধান এবং পথ তৈরি করতে শুরু করবে। বিশ্বাস হলো সেই শক্তি যা মানুষের সীমাবদ্ধতাগুলোকে সারিয়ে দেয়। নেতিবাচকতা ও সন্দেহের চ্যালেঞ্জ। বিশ্বাস এবং সাফল্যের সবচেয়ে বড় শত্রু হলো সন্দেহ এবং ভয়। দীর্ঘদিনের ব্যর্থতা বা নেতিবাচক পরিবেশের কারণে আমাদের মনে যে সন্দেহ বা ভয় তৈরি হয়, সেই নেতিবাচক শক্তিগুলো বিশ্বাসকে বাধা দেয়। হিলের পরামর্শ। তোমাকে অবশ্যই সচেতনভাবে তোমার মনকে নেতিবাচক প্রভাব থেকে মুক্ত রাখতে হবে। একটি বিশ্বাসী মন সাফল্যের দিকে পরিচালিত হয়, আর সন্দিহান মন ব্যর্থতার দিকে। যদি তোমার আকাঙ্ক্ষাকে সফলভাবে অবচেতন মনে প্রবেশ করাতে চাও, তবে তোমাকে অবশ্যই ভয়, সন্দেহ এবং অবিশ্বাসের মতো ধ্বংসাত্মক আবেগগুলো থেকে মনকে পরিষ্কার রাখতে হবে। এই নেতিবাচক শক্তিগুলো হলো এমন আগাছা যা সাফল্যের বীজকে অঙ্কুরিত হতে দেয় না। প্রেম এবং বিশ্বাস। হিল বিশ্বাসকে প্রেমের আবেগের সাথে তুলনা করেছেন। প্রেম যেমন তীব্র, তেমনি বিশ্বাসও যখন তীব্র হয়, তখন এটি মানুষের মধ্যে অবিশ্বাস্য সৃজনশীলতা এবং অধ্যাবসায় সৃষ্টি করে। এই আবেগিক বিশ্বাসী আপনাকে এমন ঝুঁকি নিতে বা এমন চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহস যোগায় যা যুক্তিবাদী মানুষ কখনো করবে না। বাস্তব দৃষ্টান্ত। মহান নেতারা যেমন মহাত্মা গান্ধী বা মার্টিন লুথার কিং জুনিয়র তাদের জনগণের মধ্যে একটি ধারণা বা লক্ষ্যের প্রতি এমন তীব্র বিশ্বাস জাগাতে সক্ষম হয়েছিলেন যা তাদের অসম্ভবকে সম্ভব করতে সাহায্য করেছিল। তাদের বিশ্বাস ছিল সেই চালিকা শক্তি যা তাদের লক্ষ লক্ষ অনুগামীদের একত্রিত করেছিল। নীতি 3, স্বয়ংক্রিয় প্রস্তাব, অবচেতন মনের প্রবেশপথ। স্বয়ংক্রিয় প্রস্তাব বা সেলফ সাজেশন হল সেই মাধ্যম যার সাহায্যে মানুষ তার 5টি ইন্দ্রিয়ের মাধ্যমে তার অবচেতন মনের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে এবং তার আকাঙ্ক্ষাকে বাস্তবে পরিণত করতে পারে। এটি হলো নীতি এবং নীতি 2 বিশ্বাসকে কার্যকরী করার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহারিক পদ্ধতি। স্বয়ংক্রিয় প্রস্তাবের বৈজ্ঞানিক ভিত্তি। আমাদের অবচেতন মন একটি ফিল্টার ছাড়া কাজ করে। এটি সরাসরি আদেশ গ্রহণ করে না, কিন্তু এটি সেই সব চিন্তা গ্রহণ করে যা পুনরাবৃত্তি এবং তীব্র আবেগের সাথে পরিবেশিত হয়। স্বয়ংক্রিয় প্রস্তাব হলো এই কৌশলগত পুনরাবৃত্তি এবং আবেগ সংযুক্ত ঘোষণা। গভীর বিশ্লেষণ। মানব মন হলো একটি 3 স্তরের সিস্টেম: সচেতন মন এবং অবচেতন মন। সচেতন মন যুক্তি এবং বিশ্লেষণ নিয়ে কাজ করে, কিন্তু অবচেতন মন আবেগ এবং অভ্যাস নিয়ে কাজ করে। যখন তুমি তোমার আকাঙ্ক্ষার সুনির্দিষ্ট ঘোষণা বারবার এবং আবেগের সাথে তোমার সচেতন মনের মাধ্যমে অবচেতন মনে প্রবেশ করাও, তখন অবচেতন মন সেটিকে সত্য হিসেবে গ্রহণ করে নেয়। এই প্রক্রিয়াটিকে হিল অনেকটা বীজ রোপণের সাথে তুলনা করেছেন। বীজটি আকাঙ্ক্ষা যতবার আবেগের পানিতে বিশ্বাস নিক্ষিপ্ত হবে,
তত দ্রুত তা অঙ্কুরিত হবে। বিপরীত প্রভাব: যদি তুমি ক্রমাগত নেতিবাচক চিন্তা বা ভয়ের পুনরাবৃত্তি করো, তবে তোমার অবচেতন মন সেটিকেও বাস্তব হিসেবে গ্রহণ করবে এবং সেই অনুযায়ী কাজ করবে। তাই তোমার মনকে শুধুমাত্র ইতিবাচক গঠনমূলক ঘোষণা দিয়ে নিয়ন্ত্রণ করা অপরিহার্য। কার্যকর স্বয়ংক্রিয় প্রস্তাবের প্রয়োগ: কার্যকর স্বয়ংক্রিয় প্রস্তাবের জন্য কেবল ঘোষণা পাঠ করা যথেষ্ট নয়। হিল সুনির্দিষ্টভাবে বলেন, এই অনুশীলন করার সময় তোমার কল্পনা শক্তি এবং আবেগের সম্পূর্ণ ব্যবহার করতে হবে। আবেগের সাথে ঘোষণা, তোমার লিখিত ঘোষণাকে উচ্চস্বরে পড়তে হবে, কিন্তু পড়ার সময় কণ্ঠস্বরে যেন আবেগ ও প্রত্যয় থাকে। তোমার এমনভাবে উচ্চারণ করা উচিত যেন তুমি একজন বিখ্যাত বক্তা যিনি একটি গুরুত্বপূর্ণ চুক্তি ঘোষণা করছেন। দৃশ্যমানতা: পড়ার সময় তোমার কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে নিজেকে সেই অর্থের অধিকারী হিসেবে স্পষ্টভাবে দেখাতে হবে। নিজেকে সেই বিলাসবহুল বাড়িতে বা অফিসে দেখুন। অনুভব করুন সেই সাফল্য কী ধরনের মানসিক শান্তি বা আনন্দ দিচ্ছে। দৃঢ় মানসিক চিত্র ছাড়া অবচেতন মন কাজ করে না। সময় নির্ধারণ: রাতে ঘুমাতে যাওয়ার ঠিক আগে এবং সকালে ঘুম থেকে ওঠার ঠিক পরে এই অনুশীলন করা সবচেয়ে কার্যকর, কারণ এই সময়গুলোতে অবচেতন মন সবচেয়ে বেশি গ্রহণশীল থাকে। বাস্তব দৃষ্টান্ত: ক্রীড়াবিদরা বছরের পর বছর ধরে তাদের সাফল্যের চিত্র কল্পনা করেন। তারা শুধু জিম করেন না, তারা মনুষ্যচক্ষে দেখেন কিভাবে তারা রেগে জয়ী হচ্ছেন বা গোল করছেন। এই মানসিক অনুশীলনই তাদের পেশির মেমোরি এবং জয়ের আকাঙ্ক্ষাকে অবচেতন স্তরে গেঁথে দেয়। নীতি 4: বিশেষায়িত জ্ঞান, ব্যক্তিগত অভিজ্ঞতা বা পর্যবেক্ষণ। নেপোলিয়ন হিল এই নীতিতে স্পষ্ট করে দেন, স্কুল কলেজে শেখা সাধারণ জ্ঞান বিপুল পরিমাণ অর্থ উপার্জনের জন্য যথেষ্ট নয়। বিপুল সম্পদ উপার্জনের জন্য প্রয়োজন হল বিশেষায়িত জ্ঞান, যা একটি সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য সরাসরি প্রয়োগ করা যায়। জ্ঞান অর্জনের এই নীতি হল সাফল্যের চতুর্থ এবং ব্যবহারিক ভিত্তি। জ্ঞানের স্বরূপ, শক্তি এবং তার প্রয়োগ। হিল জোর দিয়ে বলেন, জ্ঞান নিজেই শক্তি নয়, এটি কেবল সম্ভাব্য শক্তি। জ্ঞান তখনই শক্তিতে রূপান্তরিত হয় যখন তা সুসংগঠিত হয়, সুনির্দিষ্ট লক্ষ্যের দিকে পরিচালিত হয় এবং একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার মাধ্যমে কার্যকরভাবে প্রয়োগ করা হয়। গভীর বিশ্লেষণ: এমন অনেক লোক আছেন যাদের প্রচুর সাধারণ জ্ঞান আছে, কিন্তু তারা আর্থিকভাবে অসফল, কারণ তারা তাদের জ্ঞানকে কোনো সুনির্দিষ্ট উপায়ে অর্থ উপার্জনের জন্য ব্যবহার করতে পারে না। তোমার লক্ষ্য যদি হয় তেল ব্যবসা, তবে সেই শিল্পে বিশেষভাবে জ্ঞান অর্জন করা জরুরি। তোমার বিশেষায়িত জ্ঞান অবশ্যই তোমার আকাঙ্ক্ষার সাথে সরাসরি সম্পর্কিত হতে হবে। তোমার সেই জ্ঞান না থাকলে তোমাকে এমন বিশেষজ্ঞদের খুঁজে বের করতে হবে যাদের কাছে সেই জ্ঞান আছে। জ্ঞানের উৎস হিসেবে মাস্টার মাইন্ড। এখানেই মাস্টার মাইন্ড এর গুরুত্ব বোঝা যাচ্ছে। একজন সফল ব্যক্তি কখনোই সব জানেন না। তিনি জানেন কোথায় সেই বিশেষায়িত জ্ঞান খুঁজে পাওয়া যায় এবং কিভাবে সেই জ্ঞানকে তার দলের মাধ্যমে ব্যবহার করা যায়। হেনরি ফোর্ড স্কুল থেকে প্রায় কোনো শিক্ষা পাননি, কিন্তু যখন তার জ্ঞানের প্রয়োজন হতো, যেমন ট্যাক্স বা আইনি বিষয়, তখন তিনি সেই বিশেষজ্ঞদের নিয়োগ করতেন, যারাই তার বিশেষায়িত জ্ঞানের উৎস হয়ে উঠত। জ্ঞান অর্জনের চলমান প্রক্রিয়া। যেহেতু বিশ্ব দ্রুত পরিবর্তনশীল, তাই জ্ঞান অর্জন একটি এককালীন ঘটনা হতে পারে না, এটি একটি চলমান প্রক্রিয়া হওয়া উচিত। হিল বলেন, একজন সফল মানুষ সবসময় তার ক্ষেত্রে নতুন কিছু শেখার জন্য ক্ষুধার্ত থাকেন। বিশেষায়িত জ্ঞান অর্জনের 4টি প্রধান উৎস: 1. নিজের অভিজ্ঞতা এবং শিক্ষা, অর্থাৎ পরীক্ষা এবং ভুল থেকে শেখা। 2. অন্যদের অভিজ্ঞতা এবং শিক্ষা, যেমন বই, কোর্স, পরামর্শ। 3. উচ্চশিক্ষা এবং বিশ্ববিদ্যালয়। এবং 4. মাস্টার মাইন্ড টিমের মাধ্যমে জ্ঞান ভাগ করে নেওয়া। ব্যবহারিক পরামর্শ: তোমার প্রথম কাজ হল কোন বিশেষায়িত জ্ঞান প্রয়োজন তা নির্ধারণ করা এবং তারপর সেই জ্ঞান অর্জনের জন্য একটি স্পষ্ট পরিকল্পনা তৈরি করা। এই পরিকল্পনাটি হতে পারে নির্দিষ্ট কোর্স, নির্দিষ্ট বই বা নির্দিষ্ট একজন পরামর্শদাতা খুঁজে বের করা। নীতি 5: কল্পনা শক্তি, ইমাজিনেশন, মনের কর্মশালা। নেপোলিয়ন হিল এই নীতিতে মানব মনকে একটি বিশাল কর্মশালা বা ফ্যাক্টরি হিসেবে বর্ণনা করেন। এই কর্মশালা হলো সেই জায়গা যেখানে তোমার সমস্ত আকাঙ্ক্ষা এবং পরিকল্পনা প্রথমে তৈরি হয়, তারপর মূর্ত হয়। তিনি বলেন, মানব মন যা কিছু কল্পনা করতে পারে এবং বিশ্বাস করতে পারে তাই সে অর্জন করতে পারে। কল্পনা শক্তি হলো সেই চিন্তাকে বস্তুতে রূপান্তর করার মূল ফ্যাকাল্টি।
কল্পনার সৃজনশীল এবং সংশ্লেষণাত্মক ক্ষমতা। হিল কল্পনা শক্তিকে দুটি শ্রেণীতে ভাগ করেন, যা সফল ব্যক্তিরা প্রায়শই ব্যবহার করেন। সৃজনশীল কল্পনা, এই ক্ষমতা খুবই কম মানুষের মধ্যে থাকে। এটি হলো নতুন কিছু তৈরি করার ক্ষমতা, যা পূর্বে কখনো দেখা যায়নি বা বিদ্যমান তথ্য থেকে আসেনি। এটি সেই ক্ষমতা যা মৌলিক উদ্ভাবন, নতুন শিল্প এবং যুগান্তকারী ধারণা তৈরি করে। এই ক্ষমতার উপর নির্ভর করেই একজন স্বপ্নদ্রষ্টা প্রচলিত ধারণার বাইরে চিন্তা করতে পারেন। সংশ্লেষণাত্মক কল্পনা, এই ক্ষমতা সবাই ব্যবহার করে। এর মাধ্যমে পুরনো ধারণা, জ্ঞান বা তথ্যের অংশগুলোকে নিয়ে নতুন বিন্যাসে সাজিয়ে নতুন রূপ তৈরি করা হয়। বেশিরভাগ নতুন পণ্য বা ব্যবসায়িক মডেল এই প্রক্রিয়ার মাধ্যমেই আসে। একজন ব্যবসায়ী যখন দুটি ভিন্ন সফল ধারণাকে একত্রিত করে একটি নতুন বাজার তৈরি করেন, তখন তিনি সংশ্লেষণাত্মক কল্পনা ব্যবহার করছেন। গভীর বিশ্লেষণ, কল্পনা শক্তি হলো আকাঙ্ক্ষাকে একটি মানসিক নীল নকশা বা নকশা দেওয়ার প্রক্রিয়া। যদি তুমি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ উপার্জনের আকাঙ্ক্ষা করো, তবে তোমার কল্পনা শক্তি তোমাকে দেখাবে সেই অর্থ কোথায় আছে, সেই অর্থ তোমার কাছে কিভাবে আসছে এবং সেই অর্থ দিয়ে তুমি কি করছো। যখন তুমি তোমার আকাঙ্ক্ষাকে দৃশ্যমান করছো, তখন তুমি তোমার অবচেতন মনকে সেই ছবি দেখতে সাহায্য করছো, যা তোমার বিশ্বাসকে আরও দৃঢ় করে। কল্পনার অনুশীলন, সফল ব্যক্তিরা প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে তাদের লক্ষ্যকে কল্পনা করেন। এই অনুশীলন মনকে প্রস্তুত করে এবং কর্মের প্রতি প্রেরণা যোগায়। এই কল্পনা যত স্পষ্ট, জীবন্ত এবং আবেগময় হবে, তা তত দ্রুত বাস্তবে রূপ নেবে। কেন কল্পনা শক্তি অপরিহার্য? কল্পনা শক্তি হলো সেই সংযোগকারী টুল যা তোমার অদৃশ্য আকাঙ্ক্ষাকে দৃশ্যমান পরিকল্পনায় রূপান্তর করে। যারা এই শক্তি ব্যবহার করতে পারে না, তারা সব সময় অন্যের তৈরি করা পরিকল্পনা বা ধারণা নিয়ে কাজ করে এবং অন্যের সাফল্যের পথে হাঁটে। কিন্তু যারা স্বাধীনভাবে চিন্তা করে এবং কল্পনা করে, তারা পথ প্রদর্শক হয়ে নতুন সম্পদ তৈরি করে। নীতি 6, সুসংগঠিত পরিকল্পনা। অর্গানাইজড প্ল্যানিং, আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়া। আকাঙ্ক্ষা, বিশ্বাস, বিশেষায়িত জ্ঞান এবং কল্পনা শক্তি, এই সব কিছুর পরে সেই গুরুত্বপূর্ণ ধাপ যা আকাঙ্ক্ষাকে কর্মে রূপ দেয়। এটি হলো সুসংগঠিত পরিকল্পনা। হিল বলেন, কোনো মানুষই সফল হতে পারে না যতক্ষণ না তারা তাদের আকাঙ্ক্ষাকে একটি সুনির্দিষ্ট কার্যক্রম পরিকল্পনায় রূপান্তরিত করে। এটি হলো নীতিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহারিক এবং সক্রিয় নীতি। পরিকল্পনার 4টি ভিত্তিগত নীতি। হিল একটি কার্যকর সুসংগঠিত পরিকল্পনা তৈরির জন্য 4টি গুরুত্বপূর্ণ ধাপের কথা বলেছেন। মাস্টারমাইন্ড দল নির্বাচন, তোমার লক্ষ্যের জন্য প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা এবং অভিজ্ঞতা রয়েছে এমন একটি দল তৈরি করো। মনে রেখো, এই দলটি তোমার মস্তিষ্কের সম্প্রসারিত অংশ হিসেবে কাজ করবে। পারস্পরিক সুবিধা নির্ধারণ, এই দলের সদস্যদের সাথে তোমার সম্পর্ক কি হবে এবং এর বিনিময়ে তারা কি সুবিধা পাবে তা নির্ধারণ করা। সহযোগিতা হতে হবে পারস্পরিক। নিয়মিত সহযোগিতা, তোমার মাস্টারমাইন্ড দলের সাথে সপ্তাহে কমপক্ষে 2 বার বা প্রয়োজন অনুযায়ী বেশি মিলিত হওয়া এবং তাদের সহযোগিতা বজায় রাখা। সদ্ভাব এবং নেতৃত্ব, নিশ্চিত করা যে তোমার এবং তোমার মাস্টারমাইন্ড দলের মধ্যে সম্পূর্ণ সদ্ভাব এবং বিশ্বাস বজায় থাকে, কারণ সদ্ভাব ছাড়া এই নীতির রাসায়নিক শক্তি কাজ করবে না। পরিকল্পনার ব্যর্থতা এবং কারণ, হিল অসংখ্য ব্যর্থ ব্যবসায়ী এবং পরিকল্পনার ভুল বিশ্লেষণ করে এই প্রধান কারণগুলো চিহ্নিত করেছেন। এটি বোঝা অপরিহার্য যাতে তুমি একই ভুল না করো। ব্যর্থতার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে অদূরদর্শিতা এবং বিলম্ব, ভবিষ্যতের জন্য কোনো সুনির্দিষ্ট লক্ষ্যের অভাব এবং কাজ শুরু করতে অতিরিক্ত বিলম্ব, উদ্দেশ্যের অভাব, সুনির্দিষ্ট আকাঙ্ক্ষা এর অনুপস্থিতি, তথ্যগত ভুল, সুসংগঠিত না হয়ে আন্দাজে পরিকল্পনা করা এবং বিশেষায়িত জ্ঞানের অভাব, অধ্যাবসায়ের অভাব, পরিকল্পনায় সামান্য বাধাতে হাল ছেড়ে দেওয়া, দায়িত্ব এড়ানো, ব্যর্থতার জন্য অন্যকে দোষারোপ করা। একজন নেতাকে অবশ্যই তার ভুল ও ব্যর্থতার দায়িত্ব নিতে হবে। সফল নেতার গুণাবলী, নেতৃত্বের নীতি। সুসংগঠিত পরিকল্পনা
সফল হওয়ার জন্য একটি শক্তিশালী নেতৃত্বের প্রয়োজন। হিল একটি সফল নেতার জন্য 11টি গুরুত্বপূর্ণ গুণাবলী চিহ্নিত করেছেন। অদম্য সাহস, নিজের জ্ঞান এবং পরিকল্পনায় বিশ্বাস থেকে আসা সাহস। স্বনিয়ন্ত্রণ, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। ন্যায় বিচারের তীব্র ধারণা, সকলের প্রতি ন্যায়সঙ্গত এবং ন্যায্য আচরণ করা। সুনির্দিষ্ট পরিকল্পনা, লক্ষ্যের জন্য একটি স্পষ্ট এবং লিখিত পরিকল্পনা। দেওয়ার চেয়ে বেশি সেবা, প্রত্যাশিত পরিষেবার চেয়ে বেশি পরিষেবা দেওয়ার অভ্যাস। আনন্দদায়ক ব্যক্তিত্ব, আকর্ষণীয় এবং ইতিবাচক মনোভাব। সহানুভূতি এবং বোঝাপড়া, অন্যের সমস্যা বুঝতে পারার ক্ষমতা। মাস্টার মাইন্ডের প্রতি সদ্ভাব, দলের সদস্যদের মধ্যে সহযোগিতা নিশ্চিত করা। বিস্তারিত মনোযোগ, ছোট ছোট বিবরণ সম্পর্কেও ওয়াকিবহাল থাকা। দায়িত্ব গ্রহণ, দল বা পরিকল্পনার ব্যর্থতার সম্পূর্ণ দায়িত্ব নেওয়া। সহযোগিতা, দলের সদস্যদের সাথে সহযোগিতামূলক মনোভাব বজায় রাখা। গভীর বিশ্লেষণ, সুসংগঠিত পরিকল্পনা হলো তোমার লক্ষ্য এবং বর্তমান পরিস্থিতির মধ্যেকার সেতু। এটি সেই পদক্ষেপ যা তোমার চিন্তা এবং ইচ্ছাকে বাস্তব কার্যক্রম পদক্ষেপে রূপ দেয়। এই নীতি শেখায় বড় লক্ষ্য অর্জনের জন্য তোমার দুর্বলতাগুলোকে অন্য মানুষের শক্তিতে ঢেকে দেওয়া এবং ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ক্রমাগত তোমার পরিকল্পনাকে উন্নত করা। পরিকল্পনা হলো কেবল লেখার কাজ নয়, এটি প্রতিনিয়ত সংশোধন ও উন্নত করার একটি চলমান প্রক্রিয়া। নীতি 7, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। অনিশ্চয়তার অবসান এবং সাফল্যের স্বাক্ষর। নেপোলিয়ন হিল তার 20 বছরের গবেষণায় একটি গুরুত্বপূর্ণ সত্য উদ্ঘাটন করেছেন। ধনী এবং সফল ব্যক্তিরা প্রায় সবাই একটি গুরুত্বপূর্ণ গুণাবলীতে অভিন্ন। তা হল দ্রুত এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং একবার সিদ্ধান্ত নিলে তা সহজে পরিবর্তন না করা। সিদ্ধান্ত এবং অস্থিরতা, এই নীতির মূল কথা হলো আপনাকে অবশ্যই আপনার আকাঙ্ক্ষা এবং পরিকল্পনা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। সফলতার পথে সবচেয়ে বড় বাধা হলো অস্থিরতা। বেশিরভাগ মানুষ অসফল থাকে কারণ তারা সিদ্ধান্ত নিতে ভয় পায় এবং ক্রমাগত তাদের মন পরিবর্তন করে। গভীর বিশ্লেষণ, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা নির্দেশ করে যে আপনি আপনার লক্ষ্য সম্পর্কে কতটা পরিষ্কারভাবে জানেন। এটি হলো এক ধরনের আত্মবিশ্বাসের প্রদর্শন। আপনি যখন দ্রুত সিদ্ধান্ত নেন তখন আপনি আপনার অবচেতন মনকে শক্তিশালী সংকেত পাঠান যে আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রস্তুত। অন্যদিকে সিদ্ধান্তহীনতা হলো ভয় এবং সন্দেহের প্রকাশ, যা আপনার অবচেতন মনকে বিভ্রান্ত করে এবং আপনার কর্মশক্তিকে হ্রাস করে। বিখ্যাত দৃষ্টান্ত, হেনরি ফোর্ড যখন সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি ভিনটেজ মডেলের পরিবর্তে মডেল টি তৈরি করবেন, তখন তিনি দ্রুত এবং চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন, যদিও তার অনেক উপদেষ্টা এর বিরোধিতা করেছিলেন। এই একক দৃঢ় সিদ্ধান্তই তাকে আধুনিক গাড়ি শিল্পের জনক হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। ফোর্ডের মতো সফল ব্যক্তিরা প্রমাণ করেছেন সিদ্ধান্ত একবার হয়ে গেলে তা সহজে পরিবর্তন করা উচিত নয়, যদি না খুব গুরুতর নতুন তথ্য পাওয়া যায়। জনমতের বিপদ এবং গোপনীয়তা, যারা সিদ্ধান্ত নিতে পারে না বা সহজে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে তারা প্রায়শই জনমতের দ্বারা প্রভাবিত হয়। হিল পরামর্শ দেন, আপনার লক্ষ্যের বিষয়ে কেবল আপনার মাস্টারমাইন্ড দলের সাথে আলোচনা করুন এবং আপনার পরিকল্পনা অন্য অসফল বা সন্দেহজনক মানুষদের কাছে গোপন রাখুন। হিলের সতর্কতা, যদি আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনি এমন কারো পরামর্শ নেন যিনি নিজেই জীবনে ব্যর্থ বা আপনার লক্ষ্যের প্রতি সহানুভূতিশীল নন, তবে আপনি আপনার নিজের ব্যর্থতার বীজ বপন করছেন। আপনার লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আপনার প্রধান কাজটি হলো আপনার মনকে বাইরের নেতিবাচক প্রভাব থেকে কঠোরভাবে সুরক্ষিত রাখা। ব্যবহারিক প্রয়োগ, প্রতিদিন ঘুমানোর আগে আপনার সেই নির্দিষ্ট লক্ষ্যটির দিকে এগিয়ে যাওয়ার জন্য আজকের নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কী ছিল তা পর্যালোচনা করুন। সিদ্ধান্ত নেওয়ার অভ্যাসকে একটি দৈনন্দিন শৃঙ্খলায় পরিণত করুন। নীতি 8, অধ্যাবসায়। বিশ্বাসকে কর্মে রূপ দেওয়া। অধ্যাবসায় হল সেই অদম্য ইচ্ছা যা ব্যর্থতা এবং সাময়িক পরাজয়ের মুখেও আপনাকে আপনার পরিকল্পনায় অবিচল থাকতে সাহায্য করে।
অধ্যাবসায় হলো আপনার আকাঙ্ক্ষা এবং বিশ্বাসের বাস্তব রূপ এবং কর্মের প্রমাণ। হিল একে সাফল্যের সপ্তম গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে দেখেন। অধ্যাবসায়ের মনস্তত্ত্ব এবং প্রয়োজনীয়তা। অর্থনৈতিক স্বাধীনতার পথে বা কোনো বড় লক্ষ্য অর্জনের পথে ব্যর্থতা বা সাময়িক পরাজয় অনিবার্য। অধ্যাবসায় ছাড়া আকাঙ্ক্ষা এবং বিশ্বাস সহজেই ভেঙে যেতে পারে। অধ্যাবসায় হলো সেই মানসিক অবস্থা যা আপনাকে বারবার চেষ্টা করতে বাধ্য করে যতক্ষণ না আপনি সাফল্য পান। গভীর বিশ্লেষণ। অধ্যাবসায় মূলত মনের অভ্যাস। এটি স্বয়ংক্রিয় প্রস্তাবের মাধ্যমে তৈরি হয়। যখন তুমি তোমার আকাঙ্ক্ষার কথা বারবার তোমার অবচেতন মনকে বলো, তখন তোমার অবচেতন মন স্বয়ংক্রিয়ভাবে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য অধ্যাবসায় তৈরি করে। যারা অসফল হয় তারা সাধারণত লক্ষ্য থেকে মাত্র এক ধাপ দূরে গিয়ে হাল ছেড়ে দেয়। অধ্যাবসায় হলো সেই অতিরিক্ত মানসিক শক্তি যা তোমাকে শেষ দেওয়াল ভাঙতে সাহায্য করে। ব্যর্থতা থেকে শিক্ষা। অধ্যাবসায়ী ব্যক্তিরা প্রতিটি ব্যর্থতাকে টাকা হারানোর পরিবর্তে একটি শেখার খরচ হিসেবে দেখেন। থমাস এডিসন তার হাজার হাজার ব্যর্থতা থেকে শিখেছিলেন যে কোন পদ্ধতিগুলো কাজ করে না। এই অধ্যাবসায়ই তাকে আলোর আবিষ্কার হিসেবে অমর করেছে। অধ্যাবসায় একটি জন্মগত গুণ নয়, বরং এটি অনুশীলনের মাধ্যমে তৈরি করা যায়। হিল অধ্যাবসায় বাড়ানোর জন্য 4টি ভিত্তিগত কারণের কথা বলেছেন। লক্ষ্যের সুনির্দিষ্টতা। আপনার আকাঙ্ক্ষা অবশ্যই একটি সুনির্দিষ্ট লক্ষ্য হতে হবে। কর্মের সুনির্দিষ্ট পরিকল্পনা। আপনার লক্ষ্য অর্জনের জন্য একটি স্পষ্ট এবং লিখিত পরিকল্পনা থাকতে হবে। নেতিবাচক প্রভাব এড়িয়ে চলা। আপনার মনকে নেতিবাচক প্রভাব এবং সন্দেহজনক মন্তব্য থেকে কঠোরভাবে সুরক্ষিত রাখা। মাস্টার মাইন্ড দল আপনার অধ্যাবসায় বজায় রাখতে পারে এবং আপনাকে মানসিক সমর্থন দিতে পারে এমন এক বা একাধিক ব্যক্তির সাথে বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখা। ব্যবহারিক প্রয়োগ। যদি তুমি অধ্যাবসায় বাড়াতে চাও, তবে এমন ছোট ছোট কাজগুলো নিয়মিত করার অভ্যাস করো যা তোমার ভালো লাগে না কিন্তু তোমার লক্ষ্যের জন্য জরুরি। এই ছোট কাজগুলো সফলভাবে সম্পন্ন করার অভ্যাস তোমার বড় লক্ষ্যে অধ্যাবসায়ী হওয়ার মানসিকতা তৈরি করবে। তুমি এখন তোমার লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় মানসিক দৃঢ়তা, সিদ্ধান্ত এবং অধ্যাবসায় অর্জন করেছ। এখন সময় এসেছে তোমার ব্যক্তিগত শক্তিকে বহুগুণে বাড়ানোর, এবং এটি সম্ভব শুধুমাত্র সম্মিলিত শক্তির মাধ্যমে। মাস্টার মাইন্ডের শক্তি। 2 মনের মিলন। মাস্টার মাইন্ড নীতি হল সাফল্যের সবচেয়ে শক্তিশালী এবং প্রায়শই ভুল বোঝা নীতিগুলোর মধ্যে একটি। মাস্টার মাইন্ড হল একই লক্ষ্য অর্জনের জন্য 2জন বা তার বেশি সংখ্যক মানুষের জ্ঞান, শক্তি এবং প্রচেষ্টার সমন্বয়, যা সুসংগঠিত এবং সহযোগিতামূলক হয়। হিল বলেন, এই নীতিটি অ্যান্ড্রু কার্নেগি এবং তার সহযোগীদের অবিশ্বাস্য সাফল্য এনে দিয়েছিল। মাস্টার মাইন্ডের রাসায়নিক শক্তি এবং 3য় মন। হিল বিশ্বাস করেন, যখন 2টি বা তার বেশি মন সম্পূর্ণ সদ্ভাব এবং সহযোগিতার ভিত্তিতে একত্রিত হয়, তখন তাদের মিলনের ফলে একটি 3য় শক্তি বা একটি অদৃশ্য রাসায়নিক শক্তি তৈরি হয়। এই শক্তি 2 মনের যোগফলের চেয়েও বেশি শক্তিশালী। এটি হলো সম্মিলিত বুদ্ধি এবং সৃজনশীলতার একটি প্রবাহ, যা এককভাবে কোনো ব্যক্তি অর্জন করতে পারে না। গভীর বিশ্লেষণ। মাস্টার মাইন্ড হলো তোমার মস্তিষ্কের একটি সম্প্রসারিত অংশ। যখন তুমি তোমার ব্যক্তিগত জ্ঞানকে অন্যের বিশেষায়িত জ্ঞানের সাথে সংযুক্ত করো, তখন তুমি শত শত বছরের অভিজ্ঞতা এবং বুদ্ধির অ্যাক্সেস পাও। এই সম্মিলিত শক্তি কেবল সমস্যা সমাধানের জন্য গুরুত্বপূর্ণ নয়, এটি পারস্পরিক অনুপ্রেরণা এবং অধ্যাবসায় বজায় রাখতেও সাহায্য করে। যখন একজন সদস্য হতাশাগ্রস্ত হয়, তখন অন্য সদস্যরা তাকে দ্রুত সিদ্ধান্তে ফিরিয়ে আনতে সাহায্য করে। সফলতার দৃষ্টান্ত। বিশ্বের প্রতিটি বড় সাফল্য, শিল্প বা সাম্রাজ্য একটি মাস্টারমাইন্ড দলের ফসল। স্টিভ জবস এবং স্টিভ ওজনিয়াকের দল বা ফোর্ড এবং তার ইঞ্জিনিয়ারিং দলের যৌথ প্রচেষ্টা, এগুলো সবই মাস্টারমাইন্ডের সফল উদাহরণ। একা কেউ ধনী হয় না। মাস্টার মাইন্ড দলের গঠন এবং সুরক্ষা। একটি মাস্টারমাইন্ড দলের সাফল্য নির্ভর করে এর সদস্যদের মধ্যেকার সদ্ভাব এবং সহযোগিতার ওপর। সদস্যদের মধ্যে ঈর্ষা, অবিশ্বাস বা স্বার্থের সংঘাত থাকলে এই শক্তি কাজ করে না।
লক্ষ্যের স্পষ্টতা। দলটির অবশ্যই একই লক্ষ্যের প্রতি নিবেদিত থাকতে হবে। পারস্পরিক সুবিধা। দলের প্রতিটি সদস্যকে নিশ্চিত করতে হবে যে তারা তাদের সহযোগিতার বিনিময়ে কিছু সুবিধা পাচ্ছে। সম্পর্কটি হতে হবে উইন উইন বা উভয়ের জন্য লাভজনক। সদ্ভাব বজায় রাখা, এটি সবচেয়ে কঠিন দিক। নেতাকে অবশ্যই দলের সদস্যদের মধ্যে ইতিবাচক মানসিকতা এবং বিশ্বাস বজায় রাখতে হবে, কারণ মাস্টার মাইন্ডের তৃতীয় শক্তি কেবল সদ্ভাবের পরিবেশই তৈরি হয়। ব্যবহারিক প্রয়োগ। তোমার মাস্টার মাইন্ড দলে এমন বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করো যাদের দক্ষতা তোমার দুর্বলতাগুলো পূরণ করে। যেমন, যদি তোমার মার্কেটিংয়ে দুর্বলতা থাকে তবে এমন একজনকে দলে রাখো যার মার্কেটিং দক্ষতা অসাধারণ। নিয়মিত সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে তাদের সাথে মিলিত হও। যৌন শক্তির রূপান্তর, সৃজনশীলতার জ্বালানি। নেপোলিয়ন হিল এই নীতিটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে রহস্যময় বলে বর্ণনা করেছেন। যৌন শক্তি হল মানুষের মধ্যেকার সবচেয়ে শক্তিশালী এবং গভীর চালিকা শক্তিগুলোর মধ্যে একটি। এই নীতি শেখায় কিভাবে এই শক্তিশালী জৈবিক শক্তিকে সৃজনশীলতা এবং আর্থিক সাফল্যের জন্য একটি প্রেরণা শক্তিতে রূপান্তরিত করা যায়। যৌন শক্তির রূপান্তর, শক্তির পুনর্নির্দেশনা। যৌন শক্তির রূপান্তর মানে এই শক্তিকে দমন করা নয়, বরং এটিকে ভিন্ন একটি পথে পরিচালিত করা। হিল বলেন, যখন এই শক্তি নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয় তখন এটি অন্য যে কোনো অনুপ্রেরণা বা ড্রাইভের চেয়ে বেশি শক্তিশালী হয় এবং মস্তিষ্কের এমন অংশগুলোকে সক্রিয় করে যা সৃজনশীলতা, সাহস, কল্পনা শক্তি এবং অধ্যাবসায়কে বাড়িয়ে তোলে। গভীর বিশ্লেষণ। মানুষের সমস্ত আবেগের মধ্যে যৌন আবেগই সবচেয়ে বেশি উত্তেজনা এবং শারীরিক শক্তি সৃষ্টি করে। এই শক্তি যখন সঠিক পথে পরিচালিত হয় তখন এটি মানুষের কল্পনা শক্তিকে তীব্র করে তোলে। শিল্পীরা, মহান বক্তারা এবং সফল উদ্যোক্তারা প্রায়শই তাদের সৃজনশীল কাজের জন্য এই রূপান্তরিত শক্তিকে ব্যবহার করেন। এটি মস্তিষ্কের শক্তিকে নিম্নতর চিন্তা থেকে উচ্চতর বা গঠনমূলক চিন্তার দিকে চালিত করে। আবেগের 10টি উদ্দীপক এবং প্রতিভা। হিল বিশ্বাস করেন উচ্চমাত্রার অর্জনগুলি মূলত তীব্র আবেগ দ্বারা চালিত হয়। এই যৌন শক্তি রূপান্তরের মাধ্যমে আপনি আপনার মনকে সেই আবেগের উদ্দীপকগুলো দ্বারা চালিত করতে পারেন। সবচেয়ে শক্তিশালী আবেগগুলি: যৌনতা, প্রেম, বিশ্বাস, আকাঙ্ক্ষা, ভয় যা এড়াতে চাওয়া হয়, ক্রোধ যা ন্যায়সঙ্গত, এবং আকাঙ্ক্ষার সুনির্দিষ্টতা। এই আবেগগুলি যখন মিলিত হয় তখন তা মানুষের মধ্যে প্রতিভার স্ফুলিঙ্গ তৈরি করতে পারে এবং অসাধারণ কাজ করার ক্ষমতা এনে দেয়। সময় এবং সাফল্য। হিল তার গবেষণায় লক্ষ্য করেন সফল পুরুষরা সাধারণত তাদের জীবনের সেই পর্যায়ে বড় সাফল্য অর্জন করেছেন যখন তারা তাদের এই শক্তিকে সফলভাবে নিয়ন্ত্রণ এবং রূপান্তর করতে সক্ষম হয়েছেন। এই শক্তিকে অর্থ উপার্জনের আকাঙ্ক্ষার দিকে পরিচালিত করার মাধ্যমেই তারা দীর্ঘ সময় ধরে উচ্চ মাত্রার মনোনিবেশ বজায় রাখতে পারেন। ব্যবহারিক প্রয়োগ। এই নীতির ব্যবহারিক দিক হল তোমার এই শক্তিকে তোমার লিখিত আকাঙ্ক্ষার প্রতি মনোনিবেশ করার জন্য ব্যবহার করা। যখন তুমি এই শক্তির তীব্রতা অনুভব করো তখন সেই শক্তিকে সৃজনশীল কাজ, সুসংগঠিত পরিকল্পনা বা তোমার মাস্টার মাইন্ড দলের সাথে কাজ করার দিকে পরিচালিত করো। তোমার শারীরিক এবং মানসিক শক্তি এখন সর্বোচ্চ মাত্রায় রয়েছে। তুমি জেনে গেছো কিভাবে তোমার আকাঙ্ক্ষা এবং পরিকল্পনাকে কাজে লাগাতে হয়। এখন সময় এসেছে সেই চূড়ান্ত শক্তিগুলো উন্মোচন করার যা তোমাকে মহাজাগতিক শক্তি এবং অন্তর্দৃষ্টির সাথে সংযুক্ত করবে। অবচেতন মন, নিয়ন্ত্রণের কেন্দ্র এবং শক্তির আধার। অবচেতন মন হল মানব মনের সেই অংশ যেখানে আমাদের চিন্তা, অভ্যাস, বিশ্বাস এবং আবেগের স্থায়ী রেকর্ড সংরক্ষিত থাকে। নেপোলিয়ন হিল বলেন, এই অবচেতন মনই আমাদের সমস্ত কর্মকে পরিচালিত করে। সাফল্যের জন্য এটি অপরিহার্য যে আমরা আমাদের অবচেতন মনকে শুধুমাত্র ইতিবাচক এবং গঠনমূলক চিন্তা দিয়ে নিয়ন্ত্রিত করি। অবচেতন মনের ক্ষমতা এবং কাজ। অবচেতন মন দিনরাত কাজ করে। এটি আপনার আকাঙ্ক্ষা এবং বিশ্বাসকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রয়োজনীয় কর্মপন্থা এবং সুযোগ তৈরি করতে থাকে। এটি এমন একটি জায়গা যেখানে আপনার সমস্ত পুরনো অভ্যাস এবং মনের প্রবণতাগুলো সংরক্ষিত হয় এবং এই প্রবণতাগুলোই আপনার দৈনন্দিন সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করে। গভীর বিশ্লেষণ। অবচেতন মন একটি উর্বর মাটির মতো। তুমি যা কিছু বীজ
রোপণ করবে তাই সে গ্রহণ করে এবং ফলন দিতে শুরু করে। এটি ভালো এবং খারাপ উভয় ধরনের চিন্তাই গ্রহণ করে। এই জন্যই স্বয়ংক্রিয় প্রস্তাব এত গুরুত্বপূর্ণ। যখন তুমি বারবার তোমার সুনির্দিষ্ট আকাঙ্ক্ষার ঘোষণা দাও এবং সেটিকে আবেগ দিয়ে পুষ্ট করো, তখন তুমি অবচেতন মনকে সেই লক্ষ্যে কাজ করার জন্য একটি স্পষ্ট আবেগ সংযুক্ত নির্দেশনা দাও। নেতিবাচকতার মোকাবিলা। অবচেতন মনকে অবশ্যই ভয়, সন্দেহ এবং ক্রোধের মতো নেতিবাচক প্রভাব থেকে কঠোরভাবে সুরক্ষিত রাখতে হবে। এই নেতিবাচক চিন্তাগুলো হলো বিষ, যা আপনার সাফল্যের বীজকে নষ্ট করে দেয়। তোমাকে সচেতনভাবে ইতিবাচক আবেগ যেমন বিশ্বাস, প্রেম, অধ্যাবসায় এবং আকাঙ্ক্ষা দিয়ে তোমার মনকে পুষ্ট করতে হবে। বিশ্বাস এবং অবচেতন মনের প্রোগ্রামিং। আবেগ দ্বারা সঞ্চালিত প্রতিটি চিন্তা, বিশেষ করে বিশ্বাস, অবচেতন মনে দ্রুত প্রবেশ করে। অবচেতন মন যখন একবার একটি বিশ্বাসকে গ্রহণ করে, তখন এটি সেই বিশ্বাসকে একটি আদেশ হিসেবে গ্রহণ করে এবং সেটিকে সত্য করার জন্য শরীরের সমস্ত প্রক্রিয়াকে কাজে লাগায়। তোমার সমস্ত অধ্যবসায় মূলত তোমার অবচেতন মনের দৃঢ়তা থেকেই আসে। নীতিবারক মস্তিষ্ক একটি গ্রহণকারী ও সম্প্রচারকারী স্টেশন। নেপোলিয়ন হিল মানব মস্তিষ্ককে কেবল একটি শারীরিক অঙ্গ হিসেবে দেখেননি, বরং এটিকে একটি উন্নত রেডিও সম্প্রচার এবং গ্রহণকারী স্টেশন হিসেবে ব্যাখ্যা করেছেন। এটি হলো সেই ডিভাইস যা চিন্তার কম্পাঙ্ককে গ্রহণ এবং প্রেরণ করার জন্য ব্যবহৃত হয়। চিন্তার কম্পাঙ্ক এবং মাস্টার মাইন্ড। হিল মনে করেন প্রতিটি চিন্তা হলো এক ধরনের শক্তি যা একটি নির্দিষ্ট কম্পাঙ্কে চলাচল করে। যখন দুটি মন সম্পূর্ণ সদ্ভাবের ভিত্তিতে মাস্টার মাইন্ডের মাধ্যমে একত্রিত হয়, তখন তাদের চিন্তার কম্পাঙ্ক একত্রিত হয় এবং একটি তৃতীয় উচ্চতর শক্তি বা তরঙ্গ তৈরি করে। গভীর বিশ্লেষণ। এই তৃতীয় তরঙ্গই হলো সেই শক্তি যা নতুন এবং মৌলিক ধারণা সৃষ্টি করে। এই তরঙ্গ মহাজাগতিক শক্তি এবং অন্যান্য উচ্চতর মনের সাথে সংযোগ স্থাপন করে, যা এমন ধারণা এবং সমাধানের জন্ম দেয় যা এককভাবে কোনো ব্যক্তি অর্জন করতে পারে না। তোমার যৌন শক্তির রূপান্তর এর মাধ্যমে যে উচ্চমাত্রার মানসিক উদ্দীপনা তৈরি হয় তা তোমার মস্তিষ্কেরই সম্প্রচারণ শক্তিকে বহুগুণে বাড়িয়ে দেবে। মনের ব্যবহারিক প্রয়োগ। তুমি যখন তোমার আকাঙ্ক্ষাটিকে আবেগ এবং বিশ্বাস দিয়ে ভাবো, তখন তোমার মস্তিষ্ক সেই চিন্তার কম্পাঙ্ককে ক্রমাগত মহাবিশ্বের দিকে প্রেরণ করতে থাকে এবং যখন তুমি শান্ত ও ধ্যানে মগ্ন থাকো, তখন তোমার মস্তিষ্ক সেই কম্পাঙ্ক অনুসারে প্রয়োজনীয় সমাধান, সুযোগ বা তথ্য গ্রহণ করতে প্রস্তুত থাকে। নীতি 13, ষষ্ঠ ইন্দ্রিয়, দ্য সিক্সথ সেন্স, জ্ঞানের দরজা এবং চূড়ান্ত সফলতা। ষষ্ঠ ইন্দ্রিয় হল 13টি নীতির মধ্যে সবচেয়ে রহস্যময় এবং চূড়ান্ত ধাপ। হিল এটিকে সৃজনশীল কল্পনার মন্দির হিসেবে অভিহিত করেছেন। এটি হলো সেই ক্ষমতা যার মাধ্যমে অবচেতন মনের মাধ্যমে আমরা কোনো রকম যুক্তি বা বিশ্লেষণ ছাড়াই সঠিক জ্ঞান বা সতর্কবার্তা অর্জন করতে পারি। ষষ্ঠ ইন্দ্রিয়ের রহস্য। অন্তর্দৃষ্টি। ষষ্ঠ ইন্দ্রিয়কে সাধারণত অন্তর্দৃষ্টি বা জ্ঞানের আলো নামেও ডাকা হয়। এই ক্ষমতা সাধারণত তখনই আসে যখন একজন ব্যক্তি পূর্বের 12টি নীতিতে সম্পূর্ণরূপে দক্ষতা অর্জন করে। এটি সেই বিন্দু যেখানে মানুষ তার অবচেতন মন এবং মহাজাগতিক শক্তির সাথে সরাসরি সংযোগ স্থাপন করে। গভীর বিশ্লেষণ। এটি হলো সেই ক্লিক বা আহা মুহূর্ত যেখানে সমস্ত পরিকল্পনা এবং জ্ঞান একত্রিত হয় এবং সমাধানটি স্বতঃস্ফূর্তভাবে তোমার মনে আসে। এই জ্ঞান অর্জনের জন্য কোনো প্রচেষ্টা করতে হয় না, এটি স্বয়ংক্রিয়ভাবে ঘটে। সফল ব্যক্তিরা প্রায়শই দাবি করেন যে তাদের সেরা ধারণাগুলো আসে যখন তারা কাজ করছেন না, বরং তারা শিথিল থাকেন বা ধ্যান করেন। বিকাশ এবং পুরস্কার। ষষ্ঠ ইন্দ্রিয় জন্মগত ক্ষমতা নয়, এটি অনুশীলনের মাধ্যমে বিকাশ লাভ করে। পূর্বের 12টি নীতি, বিশেষ করে স্বয়ংক্রিয় প্রস্তাব, কল্পনা শক্তি এর নিয়মিত এবং দৃঢ় ব্যবহারের ফলেই ষষ্ঠ ইন্দ্রিয়ের দরজা ধীরে ধীরে উন্মুক্ত হয়। এটি হলো চূড়ান্ত পুরস্কার যা তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে এবং ভুল পথ এড়িয়ে যেতে সাহায্য করে। উপসংহার। সাফল্যের 13টি ধাপের সারসংক্ষেপ। সম্মানিত অডিয়েন্স শ্রোতা বন্ধু, নেপোলিয়ন হিলের থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইয়ের 13টি ধাপের এই বিশদ আলোচনা এখানেই সম্পূর্ণ হলো। তুমি এখন জেনে গেছো ধনী হওয়া বা জীবনের যে কোনো লক্ষ্য অর্জন করা
একটি সুযোগ নয়, এটি একটি সুনির্দিষ্ট পদ্ধতি। এই 13টি নীতি তোমার জীবনের নিয়ন্ত্রণ তোমার হাতে তুলে দেয়। তোমার মন যা কিছু কল্পনা করতে পারে এবং বিশ্বাস করতে পারে তাই তুমি অর্জন করতে পারবে। এই বই থেকে 6টি চূড়ান্ত মূল শিক্ষা। 1. মানসিক ভিত্তি তৈরি করো। একটি উন্মত্ত আকাঙ্ক্ষা দিয়ে শুরু করো এবং সেটিকে বিশ্বাস ও স্বয়ংক্রিয় প্রস্তাব দিয়ে পুষ্ট করো। তোমার অবচেতন মনকে কেবল সাফল্যের জন্য প্রোগ্রাম করো। 2. জ্ঞানকে শক্তিতে রূপান্তর করো। বিশেষায়িত জ্ঞান অর্জন করো এবং সেই জ্ঞানকে ব্যবহার করার জন্য একটি সুসংগঠিত পরিকল্পনা তৈরি করো। 3. দ্রুত কর্ম এবং অবিচলতা। দ্রুত সিদ্ধান্ত নাও এবং অধ্যবসায়ের সাথে সেই সিদ্ধান্তে অবিচল থাকো। অসফলতা হলো কেবল একটি শিক্ষা যা তোমাকে এগিয়ে নিয়ে যায়। 4. দলগত শক্তি ব্যবহার করা। একটি মাস্টারমাইন্ড দল গঠন করো এবং তাদের জ্ঞান ও সহযোগিতাকে তোমার লক্ষ্য অর্জনের জন্য ব্যবহার করো। 5. সৃজনশীলতা জ্বালানি। তোমার সবচেয়ে শক্তিশালী আবেগ যৌন শক্তিকে সৃজনশীলতা, সাহস এবং অধ্যবসায়ের দিকে রূপান্তরিত করো। 6. অন্তর্দৃষ্টিকে জাগাও। তোমার অবচেতন মন এবং মস্তিষ্কের ক্ষমতাকে কাজে লাগাও যাতে তোমার ষষ্ঠ ইন্দ্রিয় জাগ্রত হয় এবং তোমাকে সাফল্যের দিকে চালিত করে। তোমার জ্ঞান অর্জনের এই যাত্রা সফল হোক। এই আলোচনা যদি তোমার চিন্তা ভাবনাতে পরিবর্তন এনে থাকে তবে লাইক করতে এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমার বন্ধুবান্ধবদের সাথে এই মূল্যবান জ্ঞান ভাগ করে নিতে ভিডিওটি শেয়ার করে দাও। ধন্যবাদ এবং মনে রাখবেন, তুমি ধনী হতে পারো যদি তুমি নিজেকে বিশ্বাস করো।